ইন্ডিয়ান কনস্টিটিউশন জানার আগে সবার আগে এটা জানতে হবে যে কনস্টিটিউশন তৈরি হওয়ার প্রসিডিংসটা কি ছিল এবং কবে থেকে ঠিক আমাদের ধারণা হলো যে আমাদের দেশে কনস্টিটিউশনের প্রয়োজন আছে। রাইট? আগে আমাদের দেশ কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুলের আগেও কি ছিল? মোনার্কি ছিল। হুম। রাজা রানীর আমলে ছিল আমাদের দেশ। তারপরে একজন আসে, হাতিয়ে নেয়, তাদের আন্ডারে অনেকগুলো বছর চলে যায়। তারপর আমরা বুঝতে পারি যে না, আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্স আমরা আনবো। তারপর ওয়ান বাই ওয়ান হিস্ট্রিতে আমরা সেটাও কভার করব হিস্ট্রি ক্লাসে। বাট কনস্টিটিউশনে যখন বলবো, তার মানে কনস্টিটিউশনের পর্বটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে সেটা আজকে কভার করব। চলো, ফার্স্টে সেই দিন থেকে আসি যে দিনে অ্যাকচুয়ালি প্রবলেমটা স্টার্ট শুরু হয়। কিরকম মানে প্রবলেম শুরু হয় কবে থেকে? 1600 সালে। 1600 সালে 31st ডিসেম্বর, 31st ডিসেম্বর 1600-এ একটা রয়্যাল চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল। একটা চার্টার লাইসেন্স পাশ হয়েছিল, যার পুরো নাম ছিল রয়্যাল চার্টার লাইসেন্স। কারা পাশ করিয়েছিল? না, একটা কোম্পানি পাশ করিয়েছিল ব্রিটেন পার্লামেন্টের থেকে, যে আমরা এরকম ইন্ডিয়াতে গিয়ে সেখানটায় ট্রেড করতে চাই, ব্যবসা করতে চাই। ঠিক আছে? ডেটটা কবে ছিল? 31st ডিসেম্বর 1600। এই ডেটে ওদের ওই বিলটা পাস হয়। এই লাইসেন্সটা পাস হয়ে যাওয়া মানে কি, না এরপর ওখানে যেহেতু কুইন এলিজাবেথ তাদেরকে গ্রান্ট করে দিয়েছে, এরপর ওরা আসতে পারবে আমাদের দেশে। এই জন্য এই ডেটটা ইম্পর্টেন্ট। তো স্বাভাবিক, যখন পেয়ে গেছে তখন তারা আসবে। এবং সেখানটায় যেদিন, যে টাইম 1600 সালের 31st ডিসেম্বর মানে ওই বছরের শেষ বলতে পারো। তার পরের বছর ওরা ট্রাই করছে যে আমাদের ইন্ডিয়া আসবে, স্বাভাবিক জলপথেই আসবে। তো যখন তারা আসছিল তখন তারা টোটাল কটা মেম্বার ছিল? 216 জন ছিল। একজন গভর্নর ছিল তাদের মধ্যে, আর 24 জন কোর্ট অফ ডাইরেক্টরস ছিল। কোর্ট অফ ডাইরেক্টরস কি সেটাতে আমি আসছি পরে। বাট কম্বিনেশনটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে টোটাল 216 জন টোটাল পার্সন ছিল ওরা যখন ইন্ডিয়াতে আসছে। যখন ওরা ইন্ডিয়াতে আসছে, চার্টার লাইসেন্স যেখানে ওরা পেয়েছিল, একটা বেশ এক্সট্রা জিনিস নিয়ে আসছিল, সেটা হচ্ছে মনোপলি। ওরা মনোপলি নিয়ে আসছিল। এবার মনোপলি মানে কি, যার বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে একচেটিয়া। একচেটিয়া ব্যবসা করার অধিকার নিয়ে আসছিল, রাইটস নিয়ে আসছিল। কুইন এলিজাবেথ তাদেরকে মনোপলি দিয়ে দিয়েছিল। যে শুধুমাত্র ট্রেডিং করার রাইট দিয়েছিল তা কিন্তু নয়, যে শুধু ব্যবসাই করতে পারবে। মনোপলি মানে, যেমন একটা বাজারে একটাই আলুর দোকান থাকবে, একটাই আলুর দোকান থাকবে, তাহলে ভাবো ওই আলুর দোকানের কত রমরমিয়া ব্যবসা চলবে, তাই না? স্বাভাবিক। তো এইটাকে বলে একচেটিয়া। তোমার ওখানে কেউ কম্পিটিটর হবেই না, তুমি ওখানে একজনই থাকবে যে এখানটায় বিজনেস করবে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম একটা মনোপলি নিয়েই কিন্তু ইন্ডিয়াতে আসছিল, যেখানে ওরা জানতো যে ওদের কম্পিটিটর কেউ নেই। তার মানে ওরা হাত খোলা ভাবে নিজে কিন্তু ব্যবসা করতে পারবে। হলো? ভালো কথা। তো এসে গেল আমাদের দেশে। দেশে আসার পর ওরা যেখানে ফার্স্ট ফ্যাক্টরি করেছিল সেটা ছিল মসুলিপাট্টানম। মসুলিপাট্টামে করেছিল। এবার স্বাভাবিক, তোমাদের অনেকজনের কোশ্চেন থাকবে যে ম্যাম মসুলিপট্টম কেন, সুরাট শুনেছি সবসময়। হ্যাঁ, সুরাট হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি সিরিজ ওয়াইজ ফার্স্ট ওরা অন্ধ্রপ্রদেশে মসুলিপট্টমে করেছিল। হুম। সেকেন্ড করেছিল সুরাটে। এবার স্বাভাবিক, সুরাটটা ওদের পার্মানেন্ট ছিল কারণ মসুলিপট্টম বন্ধ হয়ে গেছিল পরে। সুরাটটা ছিল 1613, আর মসুলিপট্টম ছিল 1611। তো স্বাভাবিক, মসলিপট্টনম ফার্স্ট ফ্যাক্টরি ছিল যেটা ওরা বিল্ড করেছিল। স্বাভাবিক অর্থে ফ্যাক্টরি, এখানে কাজটা কি ছিল, ফ্যাক্টরিতে ওরা কি করছিল? ফ্যাক্টরিতে ওরা এখানে গুদাম ঘর বানিয়েছিল। বেসিক্যালি যে ফটোটা তোমাদের আমি এখানে দেখাচ্ছি, এটা সেই গুদাম ঘরেরই একটা চিত্র, যেখানে ওরা জাস্ট যে জিনিসপত্রগুলো ট্রেড করছিল সেগুলো ওখানে একটা রাখার জায়গা। কারণ ওখান থেকে ওরা শিপে করে আবার তো নিজের দেশে পাঠাবে না। একদমই তাই রাহুল, যে
স্টোর করে রাখার একটা কনজিউম, যে আমাকে একটা জায়গা রাখতে হবে যেখানটায় সমস্ত কিছু আমরা যখন আমাদের দেশ থেকে কিনে একটা জায়গায় স্টোর হবে, এবং সেখান থেকে শিপে করে ওদের দেশে যাবে, রাইট? তো এইটুকু তো বোঝা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600-এ যখন লাইসেন্স পাস করালো এবং তারপরে আমাদের দেশে এলো, ওরা জাস্ট অ্যাজ এ ট্রেডার এসেছিল। মানে ওদের ধারণা ছিলই না যে ওরা আমাদের দেশে রুল করবে, ওদের কোনো ইন্টেনশনও ছিল না রুল করার। ওদের ইন্টেনশন ফার্স্ট টাইম থেকে কি ট্রেডারে ছিল, যে আমরা ট্রেড করব, কারণ এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা ওখানে পাওয়া যায় না। তো সেখানকার জিনিসপত্রেরই ছবি আমি এখানে দিয়েছি, লাইক ইন্ডিয়ান কটন, চাইনিজ টি, ইন্ডিয়ান ওপিয়াম। এখানে ইন্ডিয়ান ওপিয়াম এন্ড স্পাইসেসটা সব থেকে মেজর পোর্শন ছিল। এই দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। দেন বাকিগুলো ওরা এখান থেকে কিনতো, দেন নিজের দেশে গিয়ে বিক্রি করতো। এটাই তাদের মেইন ট্রেডিং ছিল, কনসেপ্ট। নেক্সট হচ্ছে কি, এতদিন চলছিল ঠিকঠাক, ট্রেডিং হলো। ট্রেডিং এর পর ওরা দিওয়ানি রাইটস পায়। ফারুক শেয়ারে ফরমানের ক্ষেত্রে তোমরা হিস্ট্রিতে আমি পড়াবো এরপরে, এখানে অত ডিটেল করছি না, স্বাভাবিক, এটা হিস্ট্রি ক্লাস নয়। তো ফারুক শেয়ারে ফরমানে ওরা দিওয়ানি রাইটস পায়। দিওয়ানি রাইটস মানে ওরা ট্যাক্স কালেকশন করার রাইট পেয়ে যায়, যেখান থেকে ওরা ট্যাক্স কালেক্ট করতে পারবে। ঠিক আছে? এটা নিয়ে সমস্যা হয়, এবং সমস্যার পর দুটো মেন ব্যাটেল হয়, দ্য ব্যাটেল অফ প্লাসি অ্যান্ড ব্যাটেল অফ বক্সার, 1757 অ্যান্ড 1764। বেসিক্যালি দিওয়ানি রাইটস এর উপর বেস করে এই ওয়ারটা হয়। বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ ট্রেডার থেকে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাওয়ার যদি কোথাও কারণ থাকে, তো এই দুটো ব্যাটেল ছিল। পরপর এই দুটো ব্যাটেল হওয়ায় ওরা কোথাও গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গা পেয়ে যায়। কারণ ব্যাটেল অফ বাক্সারের পর ওরা এলাহাবাদের ট্রিটি করে, ট্রিটি অফ এলাহাবাদ, আমরা পড়বো এরপরে। তো সেখানটায় ওরা পুরোপুরি কিন্তু দিওয়ানি রাইটস পেয়ে গেল। দিওয়ানি রাইটস তো পাচ্ছিলই, ট্যাক্স কালেকশন তো পাচ্ছিলই, তার সাথে আমাদের এখান থেকে যে জিনিসগুলো ওরা কিনে বিক্রি করছিল নিজের দেশে, তখন কি হচ্ছিল না, আমাদের দেশ থেকে যে জিনিসপত্রগুলো বিনে পয়সায় নিচ্ছিল এবং নিজের দেশে গিয়ে বিক্রি করছিল। আর এদিকে ট্যাক্স তো পাচ্ছেই, ট্যাক্সের কালেকশন তো করছেই। তাহলে স্বাভাবিক অর্থে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অফিসার গুলো আমাদের ইন্ডিয়াতে ছিল, যারা বেসিক্যালি এই দিওয়ানি রাইটস কালেক্ট করছিল, তারা ভালো রকম টাকা পয়সার অধিকারী হচ্ছিল। হুম। তো এর থেকে বোঝা যায় যে ওরা তো বড়লোক হচ্ছে। কিন্তু সমস্যা কোথায় দেখা দেয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কিনা অ্যাকচুয়ালি ব্রিটেনে বসে রয়েছে, সেখানে লোকরা ভাবছে যে ভাই কোথায়, এত টাকা কোথায়? এখানে অফিসারদের কাছে তো টাকা আছে, কিন্তু এরা খুঁজছে যে টাকাটা কোথায়, আমাদের কাছে তো টাকা পৌঁছচ্ছে না। তাহলে অফিসারের টাকাগুলো যাচ্ছে কোথায়, ওরা টাকাটা নিয়ে কি করছে? কারণ ওদেরকে যে শুধু ট্রেডিং এর কনসেপ্টেই রেখেছিল তা তো নয়। ওরা শুধু ট্রেডিং নয়, ওদের লেজিসলেটিভেরও কিছু রুলস ওদেরকে দিয়ে দিয়েছিল, যে তোরা তোদের মতন করে লেজিসলেটিভ পোর্শনটাও দেখতে পারবি। মানে যদি কখনো ওয়ার করতে হয়, কোনো যুদ্ধ করতে হয়, তাহলে তাদেরকে কোনো রকম পারমিশন নিতে লাগতো না মেন জায়গা থেকে, ওরা নিজেরাই করতে পারতো, এই রাইটটা তাদের ছিল। তো বেশি ক্ষমতা দিয়ে দিলে যা হয় আর কি। তো স্বাভাবিক, ওরা এখন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছে আমাদের দেশে, টাকা পয়সা নিচ্ছে নিজের পকেটে রেখে দিচ্ছে, পাঠাচ্ছে না আসল জায়গায়। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেন হেড ব্রাঞ্চ কোথায়? আমাদের এখানে তো নয়, ওখানে ছিল। এবার ওখানে যখন লাইসেন্স ইস্যু হয়েছে, তো স্বাভাবিক, ওখানে গভর্নমেন্টকেও তো ট্যাক্স পে করতে হবে না, গভর্নমেন্টও ট্যাক্স পে লাগবে। তো গভর্নমেন্টকে ট্যাক্স পে করার মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে টাকাই আসছে না। তো এখানে ওরা দেউলিয়া হয়ে যাওয়ার মতন অবস্থায় আসছে। তো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হেড ছিল, সে কুইন এলিজাবেথের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে এবার আমরা কি করতে পারি, আমাদের কাছে তো টাকাই আসছে না। তো তখন রানী বলেন যে একটা কাজ করুন, আপনাদের তাদেরকে বোঝান যে অ্যাকচুয়ালি ওনারটা কে, ওনারটা ওরা না ওনারটা আপনারা। তখন ওখান থেকে একটা ফরমান জারি করে দেয় যে এবার এবার থেকে রেগুলেশন স্টার্ট হবে। মানে এবার থেকে ওরা আনসার দেবে যে ওরা কোথায় টাকাটা খরচ করছে, কোথায় কিভাবে ওরা জিনিসটা কাজ করছে। মানে এতদিন কি হচ্ছিল, ওরা নিজেদের মতন করে কাজ করতে পারছিল। এবার থেকে কি হবে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অফিসার্স ইন্ডিয়াতে বসে আছে, তারা রীতিমতো ওই রেগুলেশনস কে মানতে বাধ্য থাকবে, যে রেগুলেশনস এবার ওই পার্লামেন্ট থেকে আসবে। সেই জিনিসটাকে দুভাগে ভাগ করা যায়। একটা ছিল একটা ছিল যেটা 1773 থেকে স্টার্ট হয় 1858 অব্দি। তোমরা জানো 1857-এ আমাদের কি হয়েছিল, রিভল্ট হয়েছিল। হুম। মহাবিদ্রোহ হয়েছিল। তো মহাবিদ্রোহ হয়ে যাওয়ার আগে একরকম অ্যাক্ট ছিল, মহাবিদ্রোহ হয়ে যাওয়ার পর 1857-এর পর একটা টার্ম ছিল। ওকে।
সেটার টার্মসটা কি ছিল, ক্রাউন রুল ছিল। কারণ তখন রানী যে ছিলেন না, উনি বলেছিলেন তোরা সর ওখান থেকে, তোদের দ্বারা হবে না, আমি দেখছি। তো এই যে আমি দেখছি কথাটা, সেটা স্টার্ট হয় 1858 থেকে। তো আমরা দুটো ধাপে পড়বো, একটা 1773 থেকে, যেটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে চ্যাপ্টারটা, সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আমি তোমাদেরকে এতক্ষণ যে গল্পটা বললাম, সেটা জাস্ট ফর যে যাতে তোমাদের মাইন্ডে ক্লিয়ার থাকে যে কোথা থেকে জিনিসটা হঠাৎ করে রেগুলেটিং অ্যাক্ট বলে জিনিসটা কি হলো, হঠাৎ করে কেন এই রেগুলেটিং আনা হলো। তো সমস্তটা যাতে ক্লিয়ার থাকে, এই কারণে তোমাদেরকে আমি আগে জানিয়ে দিলাম। যে আনমিউট হয়েছে সে মিউট হয়ে যাও প্লিজ। হুম। ওকে, তো চলো। তো বেসিক্যালি আমরা কি দেখছি, যে 1773 থেকে যে রেগুলেটিং অ্যাক্টস গুলো রয়েছে, সেটা রেগুলেট করার জন্য এসেছিল কাদেরকে? ফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ইন্ডিয়াতে লোকে বসে রয়েছে, তাদেরকে রেগুলেট করার জন্য এই রেগুলেটিং অ্যাক্ট গুলো এসেছিল। নোটস তো তোমাদের কাছে পৌঁছেই গেছে, তো আশা করি কেউ না কেউ তো দেখেই ফেলেছো যে কি না কি আছে না আছে, যদি দেখে ফেলে থাকো। তো স্বাভাবিক। আমি এখানে একটা টাইম লাইন ইউজ করেছি, যে ওয়ান বাই ওয়ান কি প্রসিডিংসে চলেছে। লাইক 1600-এ ট্রেডার্সরা আসেন আমাদের। 65-এ দিওয়ানি রাইটস গ্রান্ট হয়, যে কিছুক্ষণ আগে আমি বললাম। এই যে 1773 থেকে রেগুলেটিং অ্যাক্ট স্টার্ট হয়। 1857 অব্দি কোম্পানি রুল থাকে, কারণ এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে। এরপরে ক্রাউন রুল, স্বাভাবিক এখানে ক্রাউনের আন্ডারে চলে যাবে। ডিভাইডটা কোথা থেকে? না, ডিভাইডটা হচ্ছে রিভল্ট থেকে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ওকে। তো 1773, দেন 1781, 84, 83, 33 অ্যান্ড 53, মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমি আন্ডারলাইন করতে করতে থাকবো, এবং ভেতরের গল্পগুলো বলতে থাকবো। চলো। ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট আমাদের 1773। 1773 রেগুলেটিং অ্যাক্ট ফার্স্ট, প্রথমত, স্বাভাবিক প্রথমে আসছে। তো এমন কিছু রেগুলেশনস নিয়ে আসবে যেটা একদম নতুন নতুন ওদের উপর অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফার্স্ট ছিল হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ফার্স্ট যেটা করা হলো, তোমরা জানবে যে কোম্পানির রুল তিনটে প্রেসিডেন্ট কি নিয়েছিল, প্রেসিডেন্সি কি কি তিনটে? বোম্বে, মাদ্রাস অ্যান্ড ক্যালকাটা, তিনটে প্রেসিডেন্সিস কে নিয়েছিল। বেসিক্যালি এবার ওরা কি করছিল না, যে ক্যালকাটাকে, ক্যালকাটা যে প্রেসিডেন্সি ছিল ওটাকে বেশি পাওয়ারফুল করার চেষ্টা করছে, এটাকে হেড বানানোর চেষ্টা করছে। আর এই যে দুজন ছিল না এখানে, দুজন যে বসে আছে গভর্নর, ওদেরকে বলছে ভাই একে অ্যাসিস্ট কর, ক্যালকাটাকে যে বসে রয়েছে তাকে অ্যাসিস্ট করবি তুই। মানে ওদের কোথাও গিয়ে টেন্ডেন্সি সেন্ট্রালাইজেশনে ছিল। সেন্ট্রালাইজেশন এটাকেই বলে, যে এক কেন্দ্রিক কোনো পাওয়ার যখন থাকে, মানে মাঝখানে যে থাকবে সে সবাইকে কন্ট্রোল করবে, এটাকে বলে এক কেন্দ্রিক। যেমন আমাদের দেশে বর্তমানে ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম আছে। হ্যাঁ, স্টেট গভর্নমেন্টের আলাদা পাওয়ার, সেন্ট্রালের আলাদা পাওয়ার থাকে, ডিসেন্ট্রালাইজেশনের সিস্টেমটা। আর এখানে সেন্ট্রালাইজেশন চলছে কোথাও গিয়ে, যে ক্যালকাটাকে বেশি পাওয়ার দেওয়া হচ্ছে, আর বোম্বে মাদ্রাস থেকে, যেটা কিনা তাদের কাছে অলরেডি পাওয়ার ছিল। হুম। তিনটে প্রেসিডেন্সির ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স পাওয়ার ছিল, কেউ কারোর উপর ডিপেন্ড থাকতো না। কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট বলছে যে না, ডিপেন্ড থাকতে হবে। ক্যালকাটা যে হবে, ক্যালকাটা যে প্রেসিডেন্সি গভর্নর আছে, তাকে পোস্ট দেওয়া হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং তিনি হবেন হেড বাকি দুটো প্রেসিডেন্সির গভর্নরের। ক্লিয়ার? ফার্স্ট কে ছিলেন গভর্নর জেনারেল, সেটা হচ্ছে লর্ড লর্ড ওয়ারিং হেস্টিংস। ক্লিয়ার? এই রেগুলেটিং অ্যাক্ট থেকে মেন যে কোশ্চেন্সটা হয়, ফার্স্ট হচ্ছে এটা, ওয়ারিং হেস্টিংস ফার্স্ট ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নেক্সট হচ্ছে এখানে আমাদের সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হয়েছিল 1774, দ্যাটস ক্যালকাটা। অবশ্যই ক্যালকাটা প্রেসিডেন্সিকে বেশি পাওয়ারফুল করা হচ্ছে না, তো ওখানেই হবে, মাদ্রাসে তো হবে না। এবং সেখানটায় চিফ জাস্টিস একজন ছিলেন, অ্যান্ড বাকি তিনজন আদার জাজেস ছিলেন। যে ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন, উনি ছিলেন এলিজা এমফে। নোটে না থাকলে নোট করে নেবে। ওকে। বেসিক্যালি তোমাদের ডাব্লিউবিসিএস বা আদার যে এক্সামস গুলো রয়েছে, সেখানটায় এই চ্যাপ্টার থেকে তোমরা কোশ্চেন খুঁজে দেখবে, খুব একটা কোশ্চেন্স পাবে না। ঠিক আছে? বড়জোর ওই যে কটা কোশ্চেন আমি তোমাদের নোটে দিয়ে রেখেছি এমসিকিউস, ওটা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন্স আসে। ইউপিএসসি তে স্টেটমেন্ট বেস কোশ্চেন্স থাকে এখান থেকে। ঠিক আছে? ইউপিএসসির জন্য ডিটেল করতে হয়। তোমাদের এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন্স হয়, স্টেটমেন্ট তো হয় না প্রথমত। ডাইরেক্ট যে কোশ্চেন্স গুলো হয় খুবই রেয়ার থাকে। ঠিক আছে? আমি এটা পুরোপুরি কোশ্চেন্স দেখে তোমাদেরকে বলছি, নিজের মন গড়া নয়। হুম।
তো চলো নেক্সট একটা চলে যাই। তো এখান থেকে যা যা কোশ্চেন্স হয় আমি সেগুলোকে হাইলাইট করতে করতেই যাচ্ছি, নো প্রবলেম। 1773-তে যে একটা এসেছিল সেটাকে অ্যামেন্ড করে দেন আসে 1781। নাম হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। মুশকিলটা কি ছিল, হঠাৎ করে অ্যামেন্ড করার কি প্রশ্ন ছিল, 1773 ছিল অলরেডি, তো সেটাকে অ্যামেন্ড কেন করতে হলো? মুশকিলটা ছিল যে ওখানে দেখলে সুপ্রিম কোর্ট মানে একটা জুডিশিয়ারি বডি স্থাপন করা হয়েছে, এস্টাবলিশমেন্ট হয়েছে জুডিশিয়ারি। আর এক্সিকিউটিভ বডি তো আমাদের রয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আর সেই নিজেই লেজিসলেটিভ বডিও ছিল, কারণ লেজিসলেটিভ ফাংশনস ওরাই করছে। তো এবার স্বাভাবিক অর্থে এখনো বর্তমানেও দেখবে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভের মধ্যে সবসময় ঝামেলা থাকে। সরি, লেজিসলেটিভ আর জুডিশিয়ারির মধ্যে সবসময় ঝামেলা থাকে। এখনো বর্তমানেও দেখবে পার্লামেন্টের সাথে সুপ্রিম কোর্টের বড় বড় ঝামেলা থাকে, নতুন কিছু না। তো স্বাভাবিক তখনও তাই থাকবে, তখনও তাই থাকবে, কারণ এ বলবে এটা ঠিক, ও বলবে সেটা ঠিক, এ দুজনের মধ্যে কাড়াকাড়ি লাগছে। তো তখন এই জন্য এটা আনতে হলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট, যেটা কিনা এটা ডিসকাস করে দেবে যে ভাই তুই জুডিশিয়ারি বডি, তোর এই এই কাজ থাকবে, ঠিক আছে, তুই টাং আড়াবি না লেজিসলেটিভ বডির কাছে। আর লেজিসলেটিভ বডিকে বলবে তুই তোর মতন করে কাজ কর, ঠিক আছে, জুডিশিয়ারি যা করছে ওর মধ্যে তুই টাং আড়াস না। মানে বেসিক্যালি দুটো যে বডি রয়েছে, গভর্নর জেনারেল বেঙ্গলের কাজ এবং সুপ্রিম কোর্টের কাজ, দুটোর কাজকে ডিভাইড করে দেওয়া হয়, যে তুই এই কাজগুলো দেখবি, আর তাকে বলা হলো তুই এই এই কাজগুলো দেখবি। বেসিক্যালি অ্যাক্ট অফ সেটেলমেন্ট এই কারণে এসেছিল। পরীক্ষার প্রশ্ন আসে না, পরীক্ষা জাস্ট এটা ধরে যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট কাকে বলা হয়, 1781 কে, দ্যাটস ইট। ওকে, কারণটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে আসে হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট এখানে একটা মেজর রোল করছে কেন, না ও ইন্ট্রোডিউস করে দিয়েছিল ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। এবার এই ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্টটা কি? যেমন ধরো এখনকার টাইমে দুটো গভর্নমেন্ট হয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হয়, একটা স্টেট গভর্নমেন্ট হয়, রাইট? দুটো গভর্নমেন্ট হয়, তাহলে এটাও কিন্তু ডুয়াল সিস্টেম গভর্নমেন্ট হলো। ক্লিয়ার? তো তখনকার টাইমে একটাই ছিল, ফার্স্ট টাইমে বলেছিলাম যে একজন গভর্নর হয়, বোর্ড অফ ডাইরেক্টরস ছিল, যেটা ওরা 24 জনকে নিয়ে এসেছিল, বোর্ড অফ ডাইরেক্টরস। এই তার সাথে আরো একটা বডি ইনক্লুড করা হলো, দ্যাটস কল বোর্ড অফ কন্ট্রোল। কোথায় গেল বোর্ড অফ ডাইরেক্টরস অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল? বোর্ড অফ কন্ট্রোল, এবার কথা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলটা কি আর কোর্ট অফ ডাইরেক্টরসটাই বা কি? পরীক্ষায় প্রশ্ন আসবে না, মিনিংটা জেনে রাখো। দুটো বডি ইন্ডিভিজুয়ালি আলাদা করে রাখা আছে, বোর্ড অফ কন্ট্রোলে 14-15 জন থাকছে, আর এখানে 24 জন, ঠিক আছে। এবার আলাদা আলাদা দুটো টিম বানিয়ে দুজনকে আলাদা করে ডিভাইড করে কমার্শিয়াল পারপাসে একজনকে রাখা হচ্ছে, আরেকজনকে মেইন পারপাস, যেটা হচ্ছে লেজিসলেটিভ লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ বডির জন্য রাখা হচ্ছে। অনেকজন যারা নতুন আছো, যেহেতু আমাকে এটা তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে, তো তাদের জন্য আমি একটু শর্টে বলে দিই। লেজিসলেটিভ হচ্ছে যারা ল বানায়, মেকিং দ্য লস, ওকে। আর জুডিশিয়ারি হচ্ছে ওই ল গুলোকে ডিফাইন করে যে কনস্টিটিউশনাল আর নন কনস্টিটিউশনাল কিনা। বা বেসিক্যালি লেজিসলেটিভের যা কাজ বর্তমানে, বর্তমানের কথা বলছি, জুডিশিয়ারি বেসিক্যালি এই কাজটাই করে, যে লটা যে বানানো হয়েছে ও কনস্টিটিউশনাল কিনা এটাকে যাচাই করে, এন্ড কোন রকম জাজমেন্ট থাকলে দেয়। ওর কাজটা আলাদা হয়। আর লেজিসলেটিভের কাজ হয় ল বানানো, আর এক্সিকিউটিভ বডির কাজ হয় ও লটাকেই ইমপ্লিমেন্ট করা পুরো দেশে। তো এই হলো তিনটে পিলার আমাদের কনস্টিটিউশনের, যেটা আমরা পরে পড়বো অলরেডি, ওকে। তো যখন এই টাইমে, এই টাইমে তো এত কিছু ছিল না, তো বোর্ড অফ ডাইরেক্টর ছিল বেসিক্যালি কমার্শিয়াল পারপাসের জন্য, এদেরকে ঠুনকো কাজগুলো দিয়ে দেওয়া হলো। বেসিক্যালি দেখবে বোর্ড অফ ডাইরেক্টর প্রথমে ছিল, এখনকার টাইমে যে ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে, তখনকার টাইমে বোর্ড অফ ডাইরেক্টরস এর পাওয়ার ছিল। আস্তে আস্তে তাদের পাওয়ারকে কমানো হচ্ছে এবং বোর্ড অফ কন্ট্রোলকে পাওয়ার দেওয়া হচ্ছে, যে নে তুই নে, তোকে দেওয়া হচ্ছে। তো মেন এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ পাওয়ার এদের কাছে চলে আসে। অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টরস কমার্শিয়ালের কাজ, মানে নাই কাজ তো খইবাজ ব্যাপারটা থাকে, তো কমার্শিয়ালের কাজগুলো বোর্ড অফ ডাইরেক্টরস কে দিয়ে দেওয়া হয়। তো বেসিক্যালি দু রকম কাজ এখানটায় দেখা হয়, যে দুটো সিস্টেম রেখে দুজনকে কাজ করিয়ে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এখানে ইম্পর্টেন্ট এখানেই হয়, যে ডুয়াল সিস্টেম গভর্নমেন্ট এরা ইন্ট্রোডিউস করিয়েছিল। হলো, নেক্সট কি? আচ্ছা, এক সেকেন্ড। হুম, হোল্ড অন, এক সেকেন্ডে পার্টিসিপেন্ট একটু দেখে নিই। আচ্ছা, যারা আনমিউট আছো তারা একটা মিউট হয়ে যাবে কাইন্ডলি। সবাই এখানে আছো? হ্যাঁ, ওকে, ফাইন।
চলো। ওকে, তো আমরা কি দেখলাম যে পিটস ইন্ডিয়া অ্যাক্টে অ্যাকচুয়ালি ব্রিটেনে তখন প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়, এবং যিনি নতুন প্রাইম মিনিস্টার আসেন ওনার নাম ছিল উইলিয়াম পিট। তো ওনার নামকরণে এই একটার নাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। ঠিক আছে। তো বোর্ড অফ কন্ট্রোল বেসিক্যালি এখানে ইন্ট্রোডিউস হয়, সেটা তো আমি বললামই। হুম। এবং সেখানটায় এখানে যে নাম্বারস গুলো দেখতে পাচ্ছ ওটা তোমাদের পড়ার দরকার নেই। আমি এখানে এক্সিকিউটিভ কাউন্সিল এখানে দেখতে পাচ্ছ না, গভর্নর জেনারেলে এই যে কম্পোজিশনটা ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গলে, এরা কম্পোজিশনের নিচে না একটা এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, মানে ওনার একটা ছোট্ট টিম, যেটা ওনাকে অ্যাসিস্ট করার জন্য হয়েছিল। যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে রাখা হয় না, ওনার নিচে একটা কাউন্সিল ক্রিয়েট করা হয়েছিল। তো সেখানটায় ওটা 4 মেম্বার্স ছিল। তো সেই 4 মেম্বার্স কে স্ট্রেংথটাকে রিডিউস করে 3 মেম্বারে করা হয়েছিল। সেটাই এখানে লাস্টে লেখা আছে, যেটা তোমাদের প্রয়োজন নেই, আমি বলে রাখলাম। তো এক্সিকিউটিভ কাউন্সিলটা তাই নাম। এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট 1813, যেটা পরীক্ষায় এসেছে। কিসের জন্য? না এখানে মনে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি নিয়ে এসেছিল। হুম। মনোপলি নিয়ে এসেছিল, আমি প্রথমে বললাম যে একচেটিয়া বাজার ছিল ওদের কাছে, কোনো কম্পিটিশন ছিল না, মনোপলি। তো সেই মনোপলিটা না কিছুটা, সবটা নয় কিছুটা চলে গেছিল। কোনটা বাদ ছিল? বাদ ছিল হচ্ছে টি, মানে চা, অ্যান্ড চায়নার সাথে ট্রেড। এই দুটোর কনসেপ্টে ওদের মনোপলি কিন্তু ছিল, এগুলো থেকে কিন্তু যায়নি। গেছিল কিসে? বাকিগুলো থেকে। তাহলে পরীক্ষায় এসেছিল যে 1813-এ কোন দুটো জিনিসকে বাদ দেওয়া ছিল, বা কোনটাকে মনোপলিতে রাখা হয়েছিল, এক্সেপ্ট কি ছিল, বাদটা কি ছিল? বাদ ছিল টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। এটা মেন্সের কোশ্চেন। অ্যান্ড এখানটায় ওরা কোয়ালিফিকেশনস, সরি এডুকেশনস এর উপরে কাজ করছিল কিরকম, ওরা এডুকেশনস কে দিচ্ছিল। এবার এর পিছনে আমি একটা ছোট গল্প বলে দিই, খুব ইন্টারেস্টিং টপিক রয়েছে এখানে। যে বেসিক্যালি ওরা এডুকেশনের উপরে এতটা যে মেহেরবান, যে 1 লাখ, এখানে দেখতেও পাবে লেখা আছে যে 1 লাখ, 1 লাখ রুপিস। তখনকার টাইমে 1 লাখ মানে ভালো অ্যামাউন্ট। এখনকার টাইমে 1 লাখের সময় ভ্যালু নেই, তখন তো আছে। বেসিক্যালি ওরা কি করছিল না, ওদের যে ওয়েস্টার্ন কালচার আছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে যাতে সবাই গ্রহণ করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শেখানো, গ্রহণ করা, সবাই যাতে ওর উপরে কাজ করতে পারে, তার উপরে বেসিক্যালি জোর দেওয়া হয়েছিল। কেন? না স্বাভাবিক ওরা যে কাজকর্মগুলো করছে, ওরা ইংলিশ, স্বাভাবিক ইংলিশ থেকে এসছে, ইংলিশ ছাড়া কিছু জানে না। কে আনমিউট আছো? মিউট হয়ে যাও। তো ওয়েস্টার্ন কালচারকে যদি ইন্ডিয়ার লোকেরা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ওরা যে এমপ্লয়ি, যেটা কিনা ওরা বাইরে থেকে আনতে হচ্ছিল, নিজের দেশ থেকে আনতে হচ্ছিল, সেটার প্রয়োজন পড়বে না, এখানকার লোক দিয়ে হয়ে যাবে। তো এই অর্থে কিন্তু ওরা চেয়েছিল যে এখানে এডুকেশনটাকে প্রমোট করা হোক, এবং এখানে ইন্ডিয়ার লোকেরা এডুকেশনটাকে একসেপ্ট করুক, ইংলিশ ভাষাটাকে শিখুক, ওয়েস্টার্ন কালচারকে একসেপ্ট করে নিক। তো দ্যাটস ওয়াই কি 1 লাখ রুপির এখানে কনসেপ্ট আছে, এটাও প্রশ্নে আসে। বেসিক্যালি ডব্লিউবিসিএস তো আসেনি, আদারওয়াইজ আমি দেখেছি কোশ্চেনটা। আচ্ছা, 1833, যতটুকু বাঁচা কুচা মনোপলি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, ফুললি ফুললি তাদের থেকে নিয়ে নেওয়া হয়, পুরোপুরি তাদের থেকে ক্যাপচার করে নেওয়া হয়। কবে? 1833-তে, চার্টার অ্যাক্ট 1833। টি অ্যান্ড ট্রেড উইথ চায়না, এই দুটো জিনিসে যেটুকু ওরা মনোপলি পেয়েছিল সেটাও ওদের থেকে কেড়ে নেওয়া হয়, এবং তাদের বলা হয় দেখ ভাই, ওয়েস্টার্ন কালচারকে আমাদেরকে ডেভেলপ করতে হলে মিশনারিজদেরকে ইন্ডিয়াতে ওয়েলকাম জানাতে হবে। মিশনারিজ যেটা যেমন তোমরা এখন দেখতে পাও বিভিন্ন জায়গায় চার্চ আছে, এক্সেট্রা এক্সেট্রা এসব। তো ওই টাইম থেকে কিন্তু ওরা প্রমোট করছিল নিজের ধর্মকে। তো সেই ধর্মকে প্রমোট করতে গেলে ওদেরকে কি হবে, আমাদের দেশে আসতে হবে না? তো স্বাভাবিক মিশনারিজদেরকে ইন্ডিয়াতে ওয়েলকাম জানানোর জন্য মনোপলি এদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, যাতে সবাই এখানে আসতে পারে। ঠিক আছে। এবং তারও কিছুটা কারণ, আহ তখনকার টাইমে, যুদ্ধর টাইমে যুদ্ধ যুদ্ধ হয়েছিল, আমি যখন হিস্ট্রি পড়বো তখন বলবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন একটু চাপেই ছিল পুরোপুরি। তো ওটাও একটা ইম্প্যাক্ট ছিল এর উপরে, এমনটা নয় যে শুধু মিশনারিজদের জন্যই ছিল, তারও বাইরে কিছু ইম্প্যাক্ট ছিল। তো সেটা আমি ওই টাইমে বলবো, এখন আর বললে লাভ নেই। তো ফাইনালি তো 1833 ইম্পর্টেন্ট এই জন্য, ফুললি মনোপলি ওদের থেকে নিয়ে নেওয়া হয়। ওকে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা হয়ে যায়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল আমরা পড়ে আসছিলাম না,
যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হয়েছিল 1773 থেকে। হুম। তো 1773 থেকে যে GG of B, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, সেটা এই 1833-তে ট্রান্সফার হয়ে যায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। পোস্ট, র্যাঙ্ক চেঞ্জ হয়ে যায়। এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে। তো এই ফার্স্ট অ্যান্ড লাস্ট যে বুলেটটা দেখতে পাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1833 আর 1813 এর হচ্ছে মনোপলি। চলো, নেক্সট হচ্ছে 1853, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। পরপর আছে তো রাখা হয়েছে এখানে। যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ম্যাকলে কমিটি। হুম। এই কমিটিটা বেসিক্যালি ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য। তোমরা আগে এরপরে পড়বে বেসিক্যালি। এটা ওপেন অ্যানুয়াল কম্পিটিশন এক্সামিনেশন করার জন্য এটা রাখা হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান্সকে এক্সক্লুড রাখা হয়েছিল, রিক্রুটমেন্ট প্রসেসিং চলছিল আর কি। তো ফার্স্ট কোশ্চেন হয় যে মেকলে কমিটি কোন চার্টার অ্যাক্টের থ্রু এসেছিল? হুম, 1853। ওকে। ওপেন কম্পিটিশন এক্সামিনেশন সিভিল সার্ভিস কোন অ্যাক্টের থ্রু হয়? 1853। এই দুটো কোশ্চেন এখান থেকে হয়। ওকে, যে সিভিল সার্ভিসের এখন আইএস হয়, সেই সিভিল সার্ভিসে হয়। তো 1853 পর স্বাভাবিক আমাদের 1857 রিভল্ট হয়। এই রিভল্ট হয়ে যাবার পর এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছুটা বুঝতে পারে যে ভাই, যাদেরকে গন্ডমূর্খ ভাবছিলাম তারা অতটাও মূর্খ নয়, ওরাও কিছুটা জানে, নিজের ভালোটা বোঝে। তো এরপর কি হয়, আমাদের কুইন যিনি ছিলেন, আমাদের না ওদের ছিল বেসিক্যালি, তো ওদের যে কুইন ছিল উনি বললেন যে দেখ ভাই, তোদের দ্বারা হবে না, ইন্ডিয়া আপডেট হয়ে গেছে অনেকটা, তোরা যদি থাকিস আর 2 বছরও টিকতে পারবি না, বেফালতু তাড়িয়ে দেবে, তার চেয়ে বেটার আমাকে দিয়ে দে। ঠিক আছে, তো আমি রুল করে দেখি, আমি বেটার করবো আই থিঙ্ক। তো উনি নিয়ে নেন। এবার এরপর থেকে প্রত্যেকটা যে অ্যাক্ট গুলো আসছে, এটা ক্রাউন রুলের আন্ডারে পড়বে। মানে 1858 থেকে যতদিন এবার আমাদের স্বাধীনতা না হচ্ছে, বলো। তো ফার্স্ট যেটা হয় 1858। তো প্রথমত এই 1508-এ এই অ্যাক্টের থ্রুতেই অ্যাবলিশড হয়ে গেছিল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দুটো বডি ছিল না, বোর্ড অফ ডাইরেক্টরস এন্ড বোর্ড অফ কন্ট্রোল। তো স্বাভাবিক, ক্রাউন রুল এসেছে যখন, ওদের জিনিসপত্র কেন রাখবে? তো ওদেরকে পুরোপুরি তাড়িয়ে দেওয়া হয়। তাহলে ফার্স্ট কোশ্চেন কি হয়, যে অ্যাবলিশড হয়েছিল কারা? বোর্ড অফ ডাইরেক্টরস, বিওডি, অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল, বিওসি। তো এরা অ্যাবলিশড হয়ে গেছিল, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি এখানে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে। সেকেন্ড কি, এখানে সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে নতুন একজন ব্যক্তিকে আহ্বান জানানো হয়, দ্যাটস সেক্রেটারি অফ স্টেট। এবং যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন না, হুম, উনি এরপর থেকে ভাইস রয় হিসেবে নামকরণ করবেন। ওনার নাম হয়ে গেল ভাইস রয়। আর একজন হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, হলো। এই যে এই পয়েন্টটাতে আছে, গভর্নর জেনারেল রিসিভ দ্য টাইটেল অফ ভাইস রয়। He represented as Secretary of State and was assisted by an executive council. দুটো নাম এখানে ইম্পর্টেন্ট হয়, একটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর একটা হয় ভাইসরয়। হলো। সেক্রেটারি অফ স্টেটের পজিশনস এবং পাওয়ার কোথাও গিয়ে বেশি, কারণ সেক্রেটারি অফ স্টেট কে ছিল? তখনকার ব্রিটেন পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে একজন, যিনি ওখানেই কিন্তু বসে আছেন। সেক্রেটারি অফ স্টেট কিন্তু ইন্ডিয়াতে নেই, উনি ওখানেই আছেন, পার্লামেন্টারি ব্যক্তি ওখানে বসে আছেন, ইন্ডিয়াতে আসেননি। ওখান থেকে উনি রেগুলেট করছিলেন, ওখান থেকে উনি সুপারভাইজ করছেন। হলো। ক্রাউনও যে আছেন, ক্রাউন রুল করছি, ওরাও কি ইন্ডিয়াতে এসেছিল নাকি? ওরাও তো সেই নিজের দেশেই বসে আছে, ওখান থেকে এখানে আছে। তো এইখানে বেসিক্যালি এক্সিকিউটিভটা কে? এখানে বেসিক্যালি এক্সিকিউটিভ হচ্ছে ভাইস রয়, যে বেসিক্যালি এখানে ওদের শুনছে কথা আর এখানে কাজ করছে। ঠিক আছে, ভায়া হয়ে কাজ করছে ভাইস রয় এখানে। ঠিক আছে। তো ও হচ্ছে এখানে এক্সিকিউটিভ পোর্শনস হয়ে গেল। হুম। অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট ওখানে বসে আছে, তাকে আবার অ্যাসিস্ট করার জন্য এক্সিকিউটিভ কাউন্সিল আছে। মানে কাকে বললাম এটা, এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাসিস্ট করছে হচ্ছে ভাইস রয়কে, হ্যাঁ, সেক্রেটারি স্টেট কে না, উনি তো এখানেই নেই, উনি পার্লামেন্টে বসে আছেন, ওখানে আছেন। ওকে। তাহলে কে পাওয়ারফুল? সেক্রেটারি অফ স্টেট বেশি পাওয়ারফুল ভাইস রয় থেকে। এটা কেন বলছি পরে বুঝবে। তাহলে কি কি হলো, কি কি জিনিস হলো দেখতে পেলে। আরেকটা জিনিস হয়েছিল, ডাবল গভর্নমেন্টের কথা মনে আছে? প্রথমে বলেছিলাম, হুম, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটা পিটস অ্যাক্ট 1784-এ আসে, ওটা এখান থেকে কিন্তু অ্যাবলিশড হয়ে যায়। এটা অ্যাবলিশড হয়ে গেছিল, কারণ স্বাভাবিক বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টর যেখানে নেই, তো ডাবল কি করে হচ্ছে?
হয়ে গেল না অ্যাবলিশড? তো এটা ইম্পর্টেন্ট আছে, পড়ে নেবে। নেক্সট হচ্ছে 1861। এটা ইম্পর্টেন্ট হয়ে যায় একজনের একটা কাজের জন্য। কেন বলছি? এতক্ষণ ধরে আমরা যা পড়ছি বর্তমানে তার কোনো চিহ্ন নেই। আমরা এতক্ষণ ধরে যা অ্যাক্ট করে গেলাম, ওর বর্তমানে কোনো চিহ্ন নেই। কেন? না, আমাদের এখনকার পলিটিক্যাল সিস্টেমের সাথে কোনো ম্যাচ নেই। কিন্তু ফার্স্ট টাইম, এখনো অব্দি প্রথমবার, 1861-এ এমন একটা সিস্টেম আমি এখানে বলতে চলেছি যেটা বর্তমান আমাদের পলিটিক্যাল সিস্টেমের সাথে ম্যাচ খাবে। সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম, যেটা লর্ড ক্যানিং ইন্ট্রোডিউস করিয়েছিলেন। যে কারণে ফাদার অফ পোর্টফোলিও লর্ড ক্যানিং কে বলা হয়। এবার বেসিক্যালি পোর্টফোলিও সিস্টেমের মিনিংটা কি? যেমন ধরো এখন লোকসভার ভোট হলো, শপথ গ্রহণ হয়ে গেছে, তো পিএম আমাদের চলে এসেছেন। এবার পিএম কি করবেন? কাউন্সিল অফ মিনিস্টার গঠন করার জন্য। ওদেরও শপথ হয়ে গেছে, আমি মানছি। তো কাউন্সিল অফ মিনিস্টার বেসিক্যালি কি? ক্যাবিনেট মিনিস্টার মধ্যে একটা। হুম। তো ক্যাবিনেট মিনিস্ট্রি কি? এক একটা পোর্শনে এক একজনের হেড বসে আছে। মানে এটা ধরো হেলথ, এটা ধরো এডুকেশন, এটা ধরো ফাইন্যান্স। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন হেড কে বসানো হয়। সেই হেড গুলোকে এক জায়গায় করলে কাউন্সিল অফ মিনিস্টার হয়, রাইট? তো বেসিক্যালি এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজনকে হেড বসানো হচ্ছে, মানে ইচ এন্ড এভরি ডিপার্টমেন্টে একজন স্পেশালিস্ট থাকছে, যে ওই ডিপার্টমেন্টের উপরেই কাজ করবে, বাকি ডিপার্টমেন্টে নাক গলাবে না। তো এই সিস্টেমটাকে বলা হয় পোর্টফোলিও সিস্টেম। সেটা লর্ড ক্যানিং 1861-এ ইন্ট্রোডিউস করেছিলেন ইন্ডিয়াতে, এবং বলেছিলেন এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টে এক একজন লোককে রিক্রুট করা হবে, আনা হবে, যাদের কাজ ওই পার্টিকুলার ডিপার্টমেন্টকে দেখাই হবে, অন্য কিছু নয়। হলো? তো এটা হচ্ছে সবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। এখান থেকে কোশ্চেন্স তোমরা বিভিন্ন এক্সাম থ্রুতে পাবে। ঠিক আছে? এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এতদিন যত এই যে অ্যাক্ট ফ্যাক্ট দেখছো, ওখানে ইন্ডিয়ানসদের কোনো রকম এখানে ভূমিকা ছিল না। ঠিক আছে? ওরা কোনোভাবে এটাতে তাদেরকে আহ্বান জানানো হতো না বা তাদেরকে ডাকা হতো না। ইন্ডিয়ানদের ফিউচার ক্রিয়েট করা হচ্ছে, ওদের সিস্টেম চেঞ্জ হচ্ছে, এদিকে ইন্ডিয়ানসদের ওয়েলকাম জানানো হয় না, ইন্ডিয়ানদের ওখানে ডাকা হতো না আর কি। তো এইটা ছিল ফার্স্ট সেই অ্যাক্ট যেখানটায় যেখানটায় নমিনেটেড 3 ইন্ডিয়ানসকে ডাকা হয়েছিল লেজিসলেটিভ কাউন্সিলে। নামটা মনে রাখবে, পরীক্ষায় আসে। রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা এন্ড স্যার দিনকর রাও, এই তিনজন। হুম। এটাও যে করা হয়েছিল না, এটা একটা কারণ ছিল করার, এমনি এমনি করেনি। ওখানকার তখন 1861, তখনকার জনতারা ভড়কে যাচ্ছিল রীতিমতো, যে ভাই তোরা আমাদেরই কাজ করছিস, এদিকে আমাদের কি আনছিস না। তো এইটা নিয়ে একটা সমস্যা হতে পারে বলে লর্ড ক্যানিং ভেবেছিলেন যে এটা নিয়ে সমস্যা যাতে না হয়, তো একটা নামকে ওয়াস্তে রেখে দিই। ওদের বেসিক্যালি কোনো পাওয়ার তো নেই কিছু বলার বা কিছু করার, কোনো পাওয়ার নেই, বাট নামকে ওয়াস্তে রেখে দেওয়া আর কি। নেক্সট হচ্ছে অর্ডিন্যান্স। হুম। গভর্নর জেনারেল ওখানটায় অর্ডিন্যান্সের পাওয়ার যেটা আমরা এখনো দেখি, তো সেই অর্ডিন্যান্সটাও এখান থেকে স্টার্ট হয়। ওকে। এক্সিকিউটিভ কাউন্সিলের কথা মনে আছে? যেটা এখনো অব্দি আমি বলছিলাম অ্যাসিস্ট করার কাজ ছিল। এই অ্যাক্টের পর সেটার নাম হয় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে? যে কাউন্সিলের নমিনেটেড মেম্বার এই ইন্ডিয়ানসরা ছিল। হলো? তাহলে বুঝতে পারছো যে দুটো অ্যাক্ট পর পর খুবই ইম্পর্টেন্ট পোর্শনে যায়। নেক্সট হচ্ছে 1892। এখানে ইলেকশনস ইন্ট্রোডিউস হয়েছিল, যে ইলেকশনস আমাদের এখন চলছে। এরপর থেকে দেখবে অনেক কিছু আমাদের রিসেন্ট টাইমের পলিটিক্স সিস্টেম থেকে অনেকটাই ম্যাচ খাবে, যেমন ইলেকশনস দেখলে। সেকেন্ড হচ্ছে মরলে মিন্টো রিফর্মস, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। মরলে মিন্টো ভাইসরয় অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট। এখানে মিন্টো হচ্ছে লর্ড মিন্টো, সেক্রেটারি অফ স্টেট, অ্যান্ড মরলে হচ্ছে ভাইসরয়। এদের দুজনের নাম নিয়ে একটা অ্যাক্টের নাম দেওয়া। বেসিক্যালি এখান থেকে প্রশ্ন যেটা আসে যে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট কাকে বলা হয়? লর্ড মিন্টোকে বলা হয়। এটা এখান থেকে আসে। ডাইরেক্ট প্রশ্ন করবে যে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট কাকে বলা হয়। হুম। তো লর্ড মিন্টো হলো। কেন উনি হঠাৎ করে? লর্ড মিন্টোর একটা কনসেপ্ট এখানে যে সেপারেট ইলেক্টোরেট সিস্টেম ফর মুসলিম। এইখান থেকে ডিভাইড এন্ড রুলের কনসেপ্টটাও শুরু হয়ে যায়। মানে এইটা যদি ওনারা না করতেন, হতে পারতো যে আজকের দিনে দাঁড়িয়ে যে ইন্ডিয়া পাকিস্তান দুটো ভাগ হয়েছে, সেটা কোনোদিন হতোই না। হতে পারে, না হওয়ার কিছু নেই। কোথাও গিয়ে সেপারেট ইলেক্টোরেট কনসেপ্টটা এনে এখানে ওই ইন্ডিয়া পাকিস্তান একটা ক্রিয়েট করে দেওয়া
বলা যায়। কেন? সিস্টেমটার মানে কি ছিল? সেপারেট ইলেক্টোরেট মানে হচ্ছে ইন্ডিয়ানসদের জন্য ইন্ডিয়ানসরা ভোট দেবে, মানে ইন্ডিয়ানসরা নিজেদের যে হেডকে চুজ করবে, প্রতিনিধি চুজ করবে, ইন্ডিয়ান যদি হয় তাহলে ইন্ডিয়ানসরাই ভোট দেবে। আর মুসলিমদের জন্য অনলি মুসলিমরা ভোট দেবে। এই যে ডিভাইডটা করে দিল, যে ইন্ডিয়ানসরা ভোট দিলে ইন্ডিয়ানকে দেবে, মুসলিমরা দিলে মুসলিমকে দেবে, এরকম একটা ডিভাইড করে দেওয়া কোথাও গিয়ে সূত্রপাত হয়ে গেল ইন্ডিয়া আর পাকিস্তানের। ঠিক আছে? তো সেটাই সিস্টেম ছিল, সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম। সেটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে থ্রু এটা এসেছিল, তো 99, বা কোন রিফর্মস দিয়ে এসেছিল দেন। দেন ফাইনালি আমাকে এতটা স্পিড দিয়ে আমাকে করাতে হচ্ছে, সবাই যেন কেন করতে হচ্ছে আমাকে। আর এখানটায় ফার্স্ট ল মেম্বার ছিলেন একজন, ফার্স্ট ল মেম্বার ছিলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা। কারোর কি এখানে আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি এটা কি করে লেখাটা উল্টে গেল জানি না। এটা বেসিক্যালি হবে মিন্টো মরলে, নয়, কথাটা হবে মরলে মিন্টো, তাই ভাবি। মিলছে না কেন? মরলে মিন্টো, মরলে। এখানে মরলে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, কারণ সেক্রেটারি অফ স্টেটের নাম ফার্স্টে থাকবে, তারপরে ভাইসরয়ের নাম থাকে। এই যে যে কোনো রিফর্মস যেগুলো আছে না, ফার্স্টে সেক্রেটারি অফ স্টেট থাকবে, তারপরে ভাইসরয়ের নাম থাকবে, এটা সবসময় মাথায় রাখবে। তো সেক্রেটারি অফ স্টেট, এটা মিন্টো মরলে হবে না, জিনিসটা কোথাও কি ইন্টারচেঞ্জ হয়ে গেছে, মরলে মিন্টো হবে। মরলে মিন্টো রিফর্মস, এখানে মরলে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড মিন্টো ছিল এখানে ভাইসরয়, তাই ভাবি। তো ফার্স্ট টাইম এখানে আমি কি বলছিলাম, যে আমাদের ল মেম্বার সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন। দেন ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যে প্রথমত উনি ইন্ডিয়ান ছিলেন। ঠিক আছে? ইন্ডিয়ানদের তো হিসেব মতো কোনো সম্মানই ছিল না ওই টাইমে। তো ফার্স্ট টাইম ইন্ডিয়ান ছিলেন এবং উনাকে ল মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, দ্যাট ইজ আ বিগ থিং। তো নাম ছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা, নামটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 1919, যেটা এগেন মন্টেগো চেমসফোর্ড রিফর্মস। স্বাভাবিক, মন্টেগো এখানে সেক্রেটারি স্টেট অ্যান্ড চেমসফোর্ড হচ্ছে আমাদের ভাইসরয়। এখানে একটা নতুন সিস্টেম, ডায়েরি সিস্টেম ইন্ট্রোডিউস হয়। ডায়েরি মিন্স কি আবার কি? চলো ডায়েরিটা আগে জেনে নিই। তো পরীক্ষায়ও তোমাদের এই অ্যাক্ট থেকে এই একটা কোশ্চেন্সই বারবার দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ডায়েরি সিস্টেম কোন অ্যাক্টের থ্রু ইন্ট্রোডিউস হয়েছিল, বা কোন রিফর্মসে ইন্ট্রোডিউস হয়েছিল। ডায়েরি সিস্টেমের মিনিংটা কি? ডায়েরি মিন হচ্ছে ডাবল গভর্নমেন্ট। ডাবল গভর্নমেন্ট মানে সে প্রথমে দেখতে পেয়েছিলে ডাবল গভর্নমেন্টের কনসেপ্ট। হুম। বেসিক্যালি ডাবল গভর্নমেন্ট মানে কি, সেন্ট্রাল এন্ড স্টেট, দুটো গভর্নমেন্ট এখন বর্তমানে যেটা রয়েছে আমাদের। তো তখনকার টাইমে তো সেন্ট্রাল স্টেট বলে কিছু ছিল না। তখন ছিল কি, তখন ছিল সেন্ট্রাল এন্ড প্রভিন্সিয়াল। এখানে আমি একটু সুন্দর করে করে দিই। দুটো ছিল, একটা ছিল সেন্ট্রাল, একটা ছিল প্রভিন্সিয়াল। হুম। প্রভিন্সিয়ালের স্ট্যাটাস বলতে পারো স্টেটেরই মতন। কেন? প্রভিন্সিয়ালসরা কারা কারা ছিল, এটা অনেকটা ডিটেইল করছি, প্রয়োজন নেই প্রিলিমস বা মেন্স কোনোটার জন্য, আমি বলে দিচ্ছি। প্রভিন্সিয়ালসরা ছিল মাদ্রাস, বোম্বে, ক্যালকাটা, বা তখন তো আমরা বেঙ্গল বলছি, তো বেঙ্গল, পাঞ্জাব আর আসাম। ঠিক আছে? এরা ছিল তখনকার প্রভিন্সিয়ালস। তো এদের বেসিক্যালি পাওয়ার্স ছিল কিছু। হুম। এদের যে পাওয়ার্স গুলো ছিল প্রভিন্সিয়ালস এ, মাদ্রাসে আলাদা করে, বোম্বে আলাদা করে, এরা নিজেদের মতন করে নিজেরা প্রভিন্সিয়াস দিকটা দেখছে। আর সেন্ট্রালের দিকটা যেমন এখনকার টাইমে সেন্ট্রাল যেরকম দেখে, তখনকার টাইমে তাই দেখছিল। তো এদেরকে বেসিক্যালি না, এদের আলাদা আলাদা পাওয়ার্স দিয়ে দেওয়া হয়েছিল। এদেরকে বলা হয়েছিল সেন্ট্রালের পাওয়ার এটা, আর প্রভিন্সিয়ালের পাওয়ার এটা। বোঝা যাচ্ছে? প্রভিন্সিয়ালস এর পাওয়ারে আবার দুটো পার্ট ছিল। একটা ছিল প্রভিন্সিয়ালসদের মধ্যে আবার ডায়ারকি সিস্টেমের কনসেপ্ট ছিল, কিরকম? বেসিক্যালি এখানে দেখো কথাটা লেখাও আছে, ইন্ট্রোডিউস ইন দ্য প্রভিন্সেস। প্রভিন্সিসে ডায়ারকি সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল। সেন্ট্রাল আর প্রভিন্সিস তো প্রথম থেকে ছিল। প্রভিন্সিস এর আন্ডারে আরো দুটো
গভর্নমেন্ট আসে, মানে গভর্নমেন্ট বলতে ওদের আন্ডারে আর দুটো বডি আসে। একটা ছিল ট্রান্সফার্ড, একটা ছিল রিজার্ভড। ঠিক আছে, এখানে লেখা আছে কোথায় কোথায়। এই যে ট্রান্সফার্ড, এই যে ট্রান্সফার্ড, আরেকটা হচ্ছে রিজার্ভড। এই যে নিচে নেক্সট রিজার্ভড, দুটো পর পর পয়েন্ট। এটা প্রভিন্সিয়ালস এর আন্ডারে দুটো থাকে, যদিও বা পরে দেখতে পাবে যে এটা আবার তুলেও নেবে ওরা। তো এটা যে ইন্ট্রোডিউস হয় এটা সেন্ট্রাল লেভেলে হয়নি, সেন্ট্রাল লেভেলে অলরেডি সেন্ট্রাল আর প্রভিন্সেস ছিল। ঠিক আছে, এটা ছিল প্রভিন্সিস লেভেলে দুটো। আশা করি বোঝাতে পারছি। হুম। তো বেসিক্যালি তোমাদের প্রশ্নে আসবে কি, যে ডায়ার্কি সিস্টেম ইন দি প্রভিন্সেস কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে আরেকটা নেক্সট, সেটা হচ্ছে ইন্ডিয়ার লেজিসলেচারে বাইক্যামেরাল ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়। বাইক্যামেরাল সিস্টেম, বাইক্যামেরাল যেটা এখন আমাদের লোকসভা আর রাজ্যসভা আছে, ওটাকে বাইক্যামেরাল সিস্টেম বলে, আপার হাউস আর লোয়ার হাউস। ঠিক আছে, আপার হাউস আর লোয়ার হাউস, তো এই দু রকম সিস্টেম দেখতে পাচ্ছ, এটাকে বাইক্যামেরাল সিস্টেম বলে। হুম। যদিও বা এখানে ইন্ট্রোডিউস হওয়া সত্ত্বেও এখানটায় সেটা কার্যকরী হয়নি, ইন্ট্রোডিউস হয়ে গেছে, কিন্তু হয়েছিল 1935 এর অ্যাক্টের উপর। ঠিক আছে। কিন্তু যদি প্রশ্নে আসে কোথায় হয়েছিল ফার্স্ট টাইম বাইক্যামেরাল, তো অবশ্যই এটা 1919ই হবে। ওকে। নেক্সট হচ্ছে 1935, যেটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ বর্তমানে যে আমাদের কনস্টিটিউশন আছে তার 60% বলা যায় যে 1935 এর অ্যাক্টের থেকে অনুপ্রাণিত বা বড় করা, এখান থেকে হয়েছে। এতটা ইম্পর্টেন্ট বিকজ এটা ইন্টারিম গভর্নমেন্টও বলা হয়। কেন না, যতদিন আমাদের 1947-এ ইন্ডিপেন্ডেন্স হয়ে যায় এবং তারপর থেকে আপ টু যতদিন আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছে, ঠিক সেই টাইমটুকু আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-কেই অ্যাজ এ কনস্টিটিউশন মানা হয়েছিল। তো এটা সেই কারণে ইন্টারিম বলা হয়। ওকে, চলো। এখানে বেসিক্যালি কি কি পড়তে হবে, এখানে পড়তে হবে হচ্ছে সেন্টার স্টেটের যে থ্রি লিস্ট, যেটা বর্তমানে আমরা পড়বো এরপরে, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, তো এই লিস্টটা বেসিক্যালি ডিভাইড হয়। ওকে, ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউস অ্যাট দ্য সেন্ট্রাল কি হিসেবে, ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স, প্রয়োজন নেই বলে রাখছি। ঠিক আছে, আর সেখানটায় ডায়ার্কি ইন প্রভিন্সেস, ডায়ার্চি সিস্টেমটা প্রভিন্সেসে যেটা, সেটা ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, বলা হয়েছিল দরকার নেই। আর কি, মায়ানমার, আমি যে এখানে ইন্ডিয়ার একটা ছবি দিয়েছিলাম, এই যে ইন্ডিয়ার একটা ছবি দেখতে পাচ্ছ, আনডিভাইডেড ইন্ডিয়া, এখানে দেখতে পাবে এখানে সবাই রয়েছে, তখনও কিছু ডিভাইড হয়নি। আর এখানে এখানে মায়ানমার দেখো আলাদা হচ্ছে ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ার থেকে সেপারেট হচ্ছে। তো এই একটা থ্রু, কনস্টিটিউশনের ভাষাতে ইম্পর্টেন্ট হলেও পরীক্ষার প্রশ্ন আসার মতন থাকে না বলেই পড়ানো হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যেখানে আমাদের ফাইনালি আজাদ হচ্ছি আমরা, ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়ে যাচ্ছি। তো বেসিক্যালি এটা ব্রিটিশে প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি ডিক্লেয়ার করেছিলেন, যেটা 30 জুন 1948। এরপরে আমাদের এখানে মাউন্টব্যাটেন জি আসেন এবং মাউন্টব্যাটেন যে প্ল্যানটা পাস করেছিলেন, দ্যাটস 3 জুন 1947। লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন, ভাইসরয় ছিলেন, লাস্ট ভাইসরয় ছিলেন স্বাভাবিক অর্থে। এবং ইনি খুব সুন্দরভাবে ডিভাইড করেছিলেন আমাদের ইন্ডিয়া পাকিস্তানকে, যেহেতু মুসলিম লীগের ডিমান্ড ছিল যে ওদেরকে আলাদা নেশন দিতে হবে, না হলে ওরা মানবে না। তো ফাইনালি উনি করে দিলেন যে নে ভাই, তোদের আলাদা আলাদা নিয়ে নে। তো ফাইনালি 15 আগস্ট 1947 ডিক্লারেশন হয়ে যায় সোভারেন স্টেট হিসেবে। সোভারেন মানে কি, এর জন্য আলাদা ক্লাস রয়েছে, জানতে পারবে। তো ফাইনালি ইন্ডিপেন্ডেন্স হয়ে যাওয়ার পর এরপরে আমরা শুরু করব হচ্ছে মেকিং অফ দি কনস্টিটিউশন। মেকিং অফ দি কনস্টিটিউশন, এবার আসল জিনিসে ফিরছি। এতক্ষণ শুনছিলাম যে কনস্টিটিউশনটা তৈরি হওয়ার আগে কিরকম কি সিস্টেম ছিল, মানে ওই টাইমে দেশের অবস্থা কি ছিল, এবং যারা রুল করতে এসেছিল ফাইনালি তাদেরকে আমরা তাড়াতে পেরেছি ফাইনালি। কিন্তু কনস্টিটিউশনের ভাবনা চিন্তাটা কিন্তু ওই দিন থেকে হয়নি যে 1947-এর স্বাধীনতা পেয়েছি তারপরে মনে হয়েছে আমরা কনস্টিটিউশন বানাবো, নয়। কনস্টিটিউশনের ভাবধারা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, বঙ্গভঙ্গ যখন হলো 1905, তারপর থেকে কিন্তু আমাদের ভাবনা চিন্তা শুরু, যে না এবার আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদের দেশের, আমাদের একটা আলাদা ইন্ডিপেন্ডেন্স আমরা রাখবো। যদিও বা আমরা প্রথমে ডমিনেন্ট স্ট্যাটাস ডিমান্ড করছিলাম, যেখানে ডমিনেন্ট স্ট্যাটাস মানে হচ্ছে
আমরা স্বাধীন হব ঠিকই, বাট বড় বড় যে ডিসিশনস গুলো থাকবে সেটা তখনও ব্রিটিশরাই নেবে, ক্রাউনই নেবে। এটা ছিল ডমিনিয়ন স্ট্যাটাস। নামেই শুধু আজাদ, কিন্তু থাকছি ওনার আন্ডারেই তখন। কিন্তু তারপরে আমরা স্বরাজ ডিমান্ড করি। স্বরাজ মানে ফুল ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড করি। এগুলো সব হিস্ট্রির পার্ট, আইএনএম এর পার্ট, এগুলো সব আইএনএম আমরা শিখবো, পড়বো। তো আমি জাস্ট একটু বলে বলে বেরোচ্ছি আর কি, যাতে ইন্টারলিঙ্ক করতে পারো। তো স্বরাজ ডিমান্ড করি, ফুল ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড করি, যে না ভাই আমাদের ইন্ডিপেন্ডেন্স দরকার। বঙ্গভঙ্গের পর কনস্টিটিউশন হবে এই ধারণা করার পর এবার আমরা আসব যে তখন থেকে একটা সূত্রপাত হয়ে গেছে, কনস্টিটিউশন আমাদের দেশে হবে। আমরা বানাবো কনস্টিটিউশন, আমাদের দেশ স্বাধীনও হবে আর আমরা কনস্টিটিউশনও বানাবো। তো আইডিয়া বেসিক্যালি হয়ে যায় 1906 থেকে। 1906 থেকে হয়ে যায়। আইডিয়া পেয়ে গেছি। এম এন রয়, পরীক্ষায় তোমরা বহুবার কোশ্চেনও পেয়ে থাকবে এম এন রয়কে নিয়ে। ইনি বেসিক্যালি কিসের জন্য ফেমাস না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার এই জিনিসটা আবার কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে, ধরো কনস্টিটিউশন তৈরি হবে, এটা তো সবাই বলছে, 1906 থেকে চলছে কনস্টিটিউশন তৈরি হবে তৈরি হবে। হুম 1928-এ আমরা পড়বো, 1928-এ মতিলাল নেহরুজি বলেন যে কনস্টিটিউশন যখন তৈরি হবে না, তো তখন আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে একটা জিনিস রাখবো। একটা রাইটস বলে রাখবো কেন না, উনি বাইরে গিয়ে দেখে এসেছিলেন, ওখানে ওই দেশে ছিল। তো তো আমাদের দেশেও না ফান্ডামেন্টাল রাইটস বলে একটা জিনিস থাকবে। মানে ভাবতে পারছো, যেখানে আমাদের দেশ স্বাধীনই হয়নি, তখন আমরা বসে ভাবছি যে কনস্টিটিউশন যখন বানাবো তখন ওর মধ্যে আমি কি কি দেবো। লেভেলটা দেখতে পাচ্ছ? তাহলে 1928-এ মতিলাল নেহেরুজি এটা চিন্তা ভাবনা করেছিলেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তোমাদের। তাহলে কনস্টিটিউশন যে তৈরি হবে এই ধারণাটা প্রথম থেকে ছিল। এবার কথা হচ্ছে, ধারণা নয় ছিল, বানাবোটা কোথায়? কারোর বাড়িতে গিয়ে তো বানানো পসিবল না কনস্টিটিউশন। দেশের কনস্টিটিউশন হচ্ছে, একটা জায়গা দরকার। তো সেই জায়গাটার নাম কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটার বাংলা হচ্ছে গণপরিষদ। হুম যেটার মানে হচ্ছে গণপরিষদ। উনি বললেন যে দেখ ভাই, কনস্টিটিউশন বানাতে গেলে আমাদের একটা জায়গা দরকার, যেটার নাম হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ। সেখানটায় গিয়ে আমরা নিশ্চিন্তে কনস্টিটিউশন তৈরি করতে পারবো। তো এই যে আইডিয়াটা এম এন রয় দিয়েছিলেন, সালটা ছিল 1934। ঠিক আছে? আইডিয়াটা দেওয়ার পর 1935-এ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেখানটায় ডিমান্ডটা পাস হয়ে যায় যে হ্যাঁ আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। এই হবে বলে অনেক পরে, সেই 1946-এ দেখবে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছে। এতটা টাইম লাগার কারণ কি? প্রায় 10 বছর, দেখতে পাচ্ছ এখানে 1946, 1935, 10 বছরেরও বেশি বলা যায়। তো প্রায় 10 বছরের কাছাকাছি টাইম লেগে গেল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বানাতে। কেন? মাঝখানে পলিটিক্যালি জিনিস ইনক্লুড হয়ে গেল না, পলিটিক্যাল জিনিস ইনক্লুড হয়ে গেল, তখন ওয়ার্ল্ড ওয়ার চলছে। হুম ওয়ার্ল্ড ওয়ারের টাইমে আহ আমাদের, হ্যাঁ একদমই রাহুল, ওয়ার্ল্ড ওয়ার চলছে। এবং সেখানটায় সমস্যা হলো যে ব্রিটিশরা ওখানে বলে দিয়েছিল, অ্যানাউন্স করেছিল যে ইন্ডিয়ানসরাও পার্টিসিপেট করবে। হুম, কিন্তু মহাত্মা গান্ধীজি বলছেন যে ভাই আমরা তো বলিনি যে আমরা পার্টিসিপেট করব, তাহলে কোন বেসিক্সে তোরা বলছিস যে আমরা পার্টিসিপেট করছি? আমাদের তো জিজ্ঞেস কর যে আমরা থাকবো কিনা। তো তখন বলছে না না, আপনারা তো আমাদের সাথেই থাকবেন সব সময়, আপনারা বলুন আপনাদের যে ডিমান্ড আছে, আমরা ফুলফিল করে দেবো। তার জায়গায় আপনারা সৈন্য পাঠিয়ে দিন, ঠিক আছে, আপনারা ইনভলভ হন এটাতে। তো বলে ঠিক আছে, আমরা তো স্ট্যাটাস যে ডিমান্ড করছি, তখন যদিও বা আমরা বলছিলাম যে না আমাদের ফুল ইন্ডিপেন্ডেন্ট দরকার নেই, আপনি ডোমিনেন্স স্ট্যাটাস দিয়ে দিন। বলো কে বলছো? একটু একটু পরে বলো, একটু পরে বলো, দীপ্তরিনা না কে বলছিলে? হ্যাঁ প্রদীপ, একটু পরে বলো, আমি এটাকে একটু কভার করে নিই, ঠিক আছে? তো আগস্ট আফার কনসেপ্টটা, আগস্ট আফার কি ছিল? এটার নাম অফারের কনসেপ্টটা কেন না, অফার করা হয়েছিল যে ভাই তোরা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছিস, আমরা বানিয়ে দেবো। আমরাটাকে ব্রিটিশরা বলছে যে আমরা বানিয়ে দেবো তোদেরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ডোন্ট ওয়ারি, তোরা যা যা ডিমান্ড করেছিস আমরা সেটা ফুলফিল করব। তার পরিবর্তে তার পরিবর্তে তোদেরকে এখানে যোগদান দিতে হবে। ভালো কথা। ওয়ার হয়ে যাওয়ার পর এরপরে আসে ক্রিপস মিশন। ক্রিপস প্রপোজাল রাখেন। এখানে একটা তেরা রকম রাখে, যে এটা চালাকি ছিল। ওদের ডিমান্ড ছিল যে হ্যাঁ তোরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চেয়েছিস, ভালো কথা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা দেবো, আমরা বানিয়ে দেবো, নো প্রবলেম। কিন্তু সেখানটায় মুসলিম লীগ, মুসলিম লীগ যে আছে, তাদেরকেও এটাতে হ্যাঁতে হ্যাঁ বলতে হবে, মানে ওদেরও মানতে হবে যে হ্যাঁ ওরাও এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে চাইছে।
ঠিক আছে, শুধু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চাইছে বললে হবে না, এমএলকে মানে মুসলিম লীগকেও চাইতে হবে। স্বাভাবিক, মুসলিম লীগ তো চাইবে না, ওরা জানতো সেটা, যে মুসলিম লীগ প্রথম থেকেই আলাদা নেশন হিসেবে ডিমান্ড করছে যে ওদের একটা আলাদা নেশন চাই। তাহলে ওরা কি করতে বলবে, যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। ওরা তো চাইছেই না ইন্ডিয়ার পার্ট হতে। তো এটা ওরা অলরেডি জানতো। ক্রিপস মিশন যখন হচ্ছে তার আগে থেকে ক্রিপস জানতো যে এরকম করলে সবার আগে মুসলিম লীগ বারণ করে দেবে। আর এখানেই খেলা শুরু। কেন খেলা শুরু? না, বলেছিল মুসলিম লীগ যদি হ্যাঁতে হ্যাঁ বলে তাহলেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে। এবার মুসলিম লীগ তো নাই বলবে, স্বাভাবিক, ও নাই বলেছে। না বলার পর ক্রিপস বলছে যে না ভাই, যখন এরা না বলে দিয়েছে, আইএনসি শুধু হ্যাঁ বলছে, তাহলে কিন্তু আমরা অ্যাসেম্বলি করে দিতে পারবো না, সরি, দিয়ে চলে যায়। এখানে মহাত্মা গান্ধীজি রেগে যান। এরপরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হবে, ভারত ছাড়ো আন্দোলন, যে ভাই আমাদের সাথে ছেলে খেলা হচ্ছে, হ্যাঁ কত বোকা বানাবি আর। তারপরে 1942-তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়। হুম, তারপর ক্যাবিনেট মিশন আসে। ওখানে সার্টিফাইড হয় যে ভাই, তোরা তোরা যেটা চাইছিস স্বাভাবিক, আমরা সেটা বানিয়ে দেবো। ঠিক আছে, নো প্রবলেম। সেখানটায় যদি মুসলিম লীগ ব্যাগরা দেয়, যেটা আগেরটাই দিয়ে দিয়েছিল ক্রিপস মিশনে, তারপরেও ক্যাবিনেট মিশনেও যদি মুসলিম লীগ ব্যাগরা দেয়, কোনো যায় আসে না। কোনো যায় আসে না, তোদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবেই হবে। তো দেন ফাইনালি নভেম্বর 1946-এ আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউট হয়ে যায়। হুম, ফাইনালি আমরা আমাদের জায়গা পাই যেখানে আমাদের কনস্টিটিউশন তৈরি হবে। গট ইট? যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয় তো স্বাভাবিক, এখনকার টাইমে যে পার্লামেন্ট আছে না, বর্তমানে যেটা পার্লামেন্ট, ওই টাইমে সেটার নাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল। মানে কোথাও কি জায়গা সেম না? ওখানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজ করছে সেটা বর্তমানে পার্লামেন্টও তাই করছে, আলাদা কিছুই না। তো তখনকার কম্পোজিশন কি ছিল, চলো পড়ি। স্ট্রেংথ রাখা হয়েছিল, এখানে টোটাল স্ট্রেংথ মানে কি আসছি, টোটাল স্ট্রেংথ ছিল 389। এগেন এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, 389 কেন না, পার টান লেখে 10 লাখে একজন, 10 লাখে একজনের সিট বরাদ্দ ছিল। কিরকম, আমাদের তখনকার টাইমে ইন্ডিয়াতে যে টোটাল পপুলেশন ছিল না, সেই পপুলেশনকে 10 লাখ দিয়ে ডিভাইড হয়েছিল। কেন না, 10 লাখে একজন সিট রিজার্ভ থাকবে। বর্তমানেও এরকমই কিছু একটা প্রসেসে থাকে, আমি পার্লামেন্টের টাইমে বলবো। তো 10 লাখে একজন থাকবে। তাহলে যতজন জনসংখ্যা হবে, মানে তোমরা যদি হিসেব করো তাহলে দেখবে তার টোটাল পপুলেশন আমাদের 389। 10 লাখ হলে যতগুলো শূন্য হয় বসিয়ে দেবে, সেটা ছিল আমাদের পপুলেশন তখনকার ইন্ডিয়া। এখান থেকে ধরা পড়ে যায় যে তখনকার আমাদের পপুলেশন কত ছিল। তো এইটা ছিল টোটাল স্ট্রেংথ, মানে ওই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেখানে সিট সংখ্যা বলতে পারো এটা ছিল। ঠিক আছে। এবার সেখানে অ্যালোকেট ছিল কি, দুই ভাগে ভাগ হয়েছিল, একটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, একটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া, আর একটা ছিল প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট মানে হচ্ছে যেখানে মোনার্কি সিস্টেম চলছে, মানে যেখানে এখনো কিং অর কুইং এর রাজত্ব চলছে, সেটা হচ্ছে প্রিন্সলি স্টেট। আর প্রভিন্সেস হচ্ছে যেখানটায় এরকমই নেতা নেতারা বসে রয়েছে, প্রভিন্সেস। বেসিক্যালি এই সিট সংখ্যা বরাদ্দ হলো, যেখানে সিট এদেরকে দেওয়া হবে 296, আর এদেরকে দেওয়া হবে 93। এবার হবে ইলেকশন, এগেইন যেমন এখন চললো না ইলেকশন, তখন যদিও বা ইলেকশনসটা কিন্তু আমাদের ওই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কনসেপ্টে ছিল না। এবার কথা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে এটা কি ম্যাডাম, বলছি, ওটাতে আসছি। প্রথমত জেনে যাও যে এখানটায় সবাই ইলেক্টেড ছিল না, মানে সব পার্সনই যারা আসছে সবাই ইলেক্টেড নয়, এখানে পার্টলি নমিনেটেড এবং পার্টলি ইলেক্টেড। কেন না, এখানে যে প্রিন্সলি স্টেট ছিল না, প্রিন্সলি স্টেট যারা ছিল তারা প্রপারলি, এক সেকেন্ড দাঁড়াও, এখানে যারা প্রিন্সলি স্টেট ছিল তারা ইলেক্টেড ছিল না, তারা নমিনেটেড ছিল হেড অফ দি স্টেটের দ্বারা। হুম, চার্জারটার, হুম, তো প্রিন্সলি স্টেট বেসিক্যালি এখানে কোথায় গেল, হ্যাঁ এরা ছিল নমিনেটেড। ওকে, এরা ছিল নমিনেটেড। আর প্রভিন্সেস যারা ছিল তারা ছিল ইলেক্টেড। তাহলে যেহেতু দুই দলই আছে, তাই এই জন্য একে বলা হয় পার্টলি ইলেক্টেড এন্ড নমিনেটেড। হলো। এখানে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হয় প্রশ্নে, আমি ইউপিএসসি তে একবার দেখেছিলাম স্টেটমেন্টে, যে নিচের মধ্যে কোনজন
এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার ছিলেন না। তো সেটি হচ্ছেন মহাত্মা গান্ধীজি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার ছিলেন না। ঠিক আছে। তাহলে এখানে ইলেকশন স্টার্ট হবে। 296 93 সিট অ্যালোকেশন এবার ইলেকশন স্টার্ট হবে। এখানে বেসিক্যালি তিনটে কমিউনিটিকে নেওয়া হয়েছিল, একটা মুসলিম ছিল, একটা শিখ ছিল, আর একটা জেনারেল ছিল। জেনারেল ক্যাটেগরিতে মুসলিম আর শিখকে বাদ দিয়ে যারা পড়ে তারা ছিল। এই তিনটে কমিউনিটির বেসিক্সে এবার হবে। টার্মস গুলো একটু তোমাদের কাছে নতুন লাগতে পারে যারা একদম নতুন স্টার্ট করেছো। তাও আমি বলছি, ইলেকশনের মেথড কি ছিল। ইলেকশনের মেথড ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। আমি মুখে বলছি, তোমাদের পড়ার দরকার নেই, আমি মানে যেদিন বলবো এক্সিকিউটিভ বডিতে যখন আমি মানে বলবো তখন বুঝতে পারবে। এখন শুনে নাও, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এর মাধ্যমে ইলেকশনস হয়েছিল। ওকে, পার্টলি ইলেক্টেড এন্ড পার্টলি নমিনেটেড। ফাইনালি ইলেকশনস চলার পর, আফটার ইলেকশনসে কে কতটা দল জিতলো। এখানে 208, 208 সিট জিতেছিল কংগ্রেস, ওই আইএনসি আর কি। আর মুসলিম লীগ 73টা সিট জিতেছিল। হলো। তো কে মেজরিটিতে এসছে, কংগ্রেস এসছে, স্বাভাবিক। এবার চলে গেল এরা লিড, মেজরিটিতে যখন চলে গেছে এদেরই দল, আইএনসি চলে এসছে। এবার এবার আমাদের কনস্টিটিউশন বানানোর কাজ শুরু হবে। দল কেন বাছাই করা হলো? দল বাছাই না হলে কনস্টিটিউশন যখন বানানো হবে, সাইন কার পড়বে? সাইন যে করবে তার তো একটা অথরিটি লাগবে, তার তো একটা পোস্ট লাগবে। হাই অথরিটিটা কে, হাই কমান্ডটা কে দেবে? সেটার জন্য একটা ইলেকশনস রাখা হবে, যে ইলেকশনস এর মাধ্যমে জানা যাবে যে সবচেয়ে হাইয়েস্ট ভোট কার পেলো। হাইয়েস্ট ভোট যেই পেলো তার মধ্যে এবার হেড কে চুজ করা হবে। সেই হেড হবে যার সাইন এখানে পড়বে কনস্টিটিউশন তৈরি হয়ে যাওয়ার পর, বা যে হাই কমান্ড হবে কনস্টিটিউশনে। ঠিক আছে, ভাবতে পারছো? ওই টাইমে, যেই টাইমে লিটারেসি রেট পুরো ইন্ডিয়ার 6 to 7% ছিল, সেই রেটে এত অর্গানাইজড ওয়েতে কাজ চলছে, বিশাল বড় ব্যাপার। ওকে। তো ফার্স্ট মিটিং যখন আমাদের কনস্টিটিউশনে সব হয়ে গেল না, ইলেকশন वगैरह হয়ে গেল, ইলেকশন হয়ে যাওয়ার পর ফার্স্ট ডে মিটিং ছিল 9th ডিসেম্বর 1946। এগেন ইম্পর্টেন্ট, এখানে ফার্স্ট মিটিং এ প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচিনাদন সিনহা। ইনি টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন, বিকজ ইনি বাছাই করা প্রেসিডেন্ট ছিলেন না। মানে প্রথম দিনের জন্য, যেহেতু তখনও ইলেকশনস হয়নি, ইলেকশনস বলতে ধরো মেজরিটি তো এসে গেছে, মেজরিটি তো এসে গেছে, এবং মেজরিটি পোর্শনসরা চুজ করবে তাদের হেড কে হবে। লাইক পিএম, যেমন এখনকার টাইমে পিএম কে চুজ করা হয় না যেভাবে, হেড কে চুজ করা হবে। তো সেই হেড ছিলেন পরে রাজেন্দ্র প্রসাদ, কারণ তখন ইলেকশনস হয়, ইলেকশনস হয়ে পার্মানেন্ট প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ আসেন। তার আগে ডক্টর সচিনাদন ছিলেন, কোন হিসেবে রাখা হয়েছিল? প্রথম মিটিং এ একজনকে লাগবে হেড হিসেবে। তো ফ্রান্সের নিয়ম অনুসারে প্রথম একজনকে রাখা হয়, যে সব থেকে বয়স্ক যে আছে, হুম, সিনিয়র পার্সন যে আছে, মোস্ট সিনিয়র যে, তাকে হেড করে দেওয়া হয়। তিনি ছিলেন ডক্টর সচিনাদন। ঠিক আছে। তারপরে তো 9th ডিসেম্বর ফার্স্ট মিটিং হলো। রাজেন্দ্র প্রসাদ সিলেক্ট হচ্ছেন 11 ডিসেম্বরে, সিলেক্ট হয়ে চলে আসছেন 11 ডিসেম্বরে, উনি বসেন হচ্ছেন পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে। নেক্সট হচ্ছেন 13 ডিসেম্বর। 13 ডিসেম্বরে জওয়াহরলাল নেহেরুজি অবজেক্টিভ রেজলিউশন পাশ করে, বর্তমানে যার নাম প্রিয়াম্বল, প্রস্তাবনা, অবজেক্টিভ রেজলিউশন পাশ করেন, যেটা অ্যাডপ্ট হয়েছিল 22শে জানুয়ারি 1947 অ্যাজ এ প্রিয়াম্বল। হলো। আচ্ছা, এইগুলো মোটামুটি তোমাদের প্রয়োজন নেই। তো স্টার্ট হলো 13 ডিসেম্বরে, অবজেক্টিভ রেজলিউশন পাস হলো। এটা কি ছিল বেসিক্যালি অবজেক্টিভ রেজলিউশনটা? এটা ছিল পুরো কনস্টিটিউশনে কি কি ম্যাটেরিয়াল থাকবে, মানে টাইপ অফ, ধরো রান্না করার আগে ইনগ্রিডিয়েন্টস জানা থাকে তো, যে ইনগ্রিডিয়েন্টস কি কি পড়বে। তো কনস্টিটিউশন যখন বানাবো, কনস্টিটিউশনের মধ্যে কি কি থাকবে না থাকবে সেটাও তো জানা হবে। তো সেটাই ছিল অবজেক্টিভ রেজলিউশন, টাইপ অফ ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট অফ কনস্টিটিউশন। ঠিক আছে, যে কনস্টিটিউশন দেখতে কিরকম হবে, বা কি কি থাকবে, কি থাকবে না, এইসব জিনিসগুলো ছিল অবজেক্টিভ রেজলিউশন বেসিক্যালি। ওকে। নেক্সট হচ্ছে নেক্সট চলে যাচ্ছি। এরপরে হচ্ছে 1947 আমাদের পার্টিশন হয়ে যায়।
হুম। পার্টিশন হয়ে যাওয়াতে ইন্ডিয়া পাকিস্তান, এদিকে আবার ইস্ট পাকিস্তান রয়েছে। হুম। তো পাকিস্তান এসব চেঞ্জ ফেঞ্জ হয়ে যাওয়াতে যে সিট সংখ্যা ছিল মনে আছে, 208টা মুসলিম, এই সরি 208টা আইএনসি নিল, মুসলিম লীগ 73 নিল, এরকম একটা সিট ছিল। তো সেই সিট সংখ্যা কমবে স্বাভাবিক অর্থে, কারণ ইন্ডিয়া যখন আনডিভাইডেড ইন্ডিয়া থেকে ডিভাইডেড ইন্ডিয়া হয়, তো পাকিস্তান আর এখানে বাংলাদেশ এই দুজনও তো কিছু জনকে নিয়ে নেবে না, পড়ে থাকবে যতজন তারা ইন্ডিয়া থাকবে। তো সেই সংখ্যাটা কি ছিল না, সেখানটায় সরি, সেখানে ব্রিটিশ প্রভিন্সেস বা 229 প্রভিন্সেসে সিট সংখ্যা ছিল 229, অ্যান্ড প্রিন্সলিতে ছিল 70। এটা স্ট্রেংথ কমে গেছিল পার্লামেন্টের, মানে তখনকার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে এটা কমে যায়। এগেন জিভি মাভলাঙ্কার লেজিসলেটিভ বডির অ্যাকচুয়ালি এখানে যে ইনফরমেশনস গুলো দেওয়া আছে অলরেডি তোমাদের নোটসে আছে, তো এগুলো আমি আর বারবার করে বলছি না। এগুলো হচ্ছে স্ট্যাটিক পার্ট তোমাদের, ঠিক আছে, একটু পড়ে নেবে। ওকে। তো যেটা এই পার্টিশন হয়ে যাওয়ার পর, এরপর আমাদের 26শে নভেম্বর 1949-এ আমাদের কনস্টিটিউশন তৈরি হয়ে চলে আসে। নাও ফুললি আমাদের কাছে কনস্টিটিউশন আছে, যেখানে 395 আর্টিকেল আর 8টা শিডিউল ছিল। ওকে। এতদিনের অপেক্ষার পর আসার সত্ত্বেও এখানে সমস্যা কি হয় না, এখানে বলা হয় যে না, আমি এই দিন থেকে, জওহরলাল নেহরু যে বলছেন আজকের দিনে আমাদের কনস্টিটিউশন কমেন্স হবে না। মাথায় রাখবে, অ্যাডপশন আর কমেন্সমেন্ট নিয়ে বহুবার, 5 থেকে 6 বার আমি নিজে দেখেছি কমেন্সমেন্ট আর অডপশন নিয়ে কোশ্চেন্স এসছে ডব্লিউবিসিএস এ। ওকে। এবার কথা হচ্ছে অ্যাডপশন এন্ড কমেন্সমেন্টের পার্থক্য কি আছে। অ্যাডপশন মানে হচ্ছে যেদিন কনস্টিটিউশন রেডি হয়েছে, রেডি হয়ে সাইন হওয়ার জন্য রেডি, সেদিনকে বলে হচ্ছে অ্যাডপশন, যে আমরা অ্যাডপ্ট করছি। কমেন্সমেন্ট কাকে বলে? কমেন্সমেন্ট বলে হচ্ছে যেদিন থেকে লাগু হবে বা ইমপ্লিমেন্ট হবে। মানে ধরো আজকে একটা আইন বানানো হয়েছে, গভর্নমেন্ট আইন বানিয়েছে, ঠিক আছে, আজকে অ্যাডপ্ট হয়েছে, কিন্তু লাগু হয়নি, পুরো দেশে লাগু হয়নি, লাগু হবে অন্য দেশে, তো সেই লাগু হওয়ার ইংলিশ হচ্ছে কমেন্সমেন্ট। কমেন্সমেন্টের আরো একটা সিনোনিম টাইপ এখানে ইউজ হয়, কেম ইনটু ফোর্স। পিএসসির খুব ফেভারিট কোশ্চেন এটা, ঠিক আছে। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে পিএসসি কিছু ফেভারিট টপিক থাকে যেখান থেকে কোশ্চেন্স করে, তো এটা একটা ফেভারিট টপিক, যেহেতু অ্যাডপশন আর কমেন্সমেন্ট কি নিয়ে স্টুডেন্টরা খুব গুলোয়, তো সেই কারণে এখান থেকে প্রশ্ন কিন্তু আসে প্রিলিমসে। ওকে, মেন্সেও 1-2 বার এসছে, প্রিলিমসে তো বহুবার। তো বেসিক্যালি তোমাদের এই দুটো ডেটকে প্রপার ওয়েতে তোমাদের মনে রাখতে হবে। 26শে নভেম্বর হচ্ছে আমাদের অ্যাডপশন, আর 26শে জানুয়ারি 1950-এ ছিল কমেন্সমেন্ট। এবার কথা হচ্ছে কেন কমেন্সমেন্টের ডেট চেঞ্জ কেন হলো, মানে 2 বছর 11 মাস 18 দিন টোটাল টাইম নিয়েছিল কনস্টিটিউশন তৈরি হওয়াতে। ওকে। এইটা ছিল টোটাল ডিউরেশন আমাদের কনস্টিটিউশন বানানোর। এতদিন পর যখন তৈরি হলো, এতদিন পর যখন তৈরি হলো, তাহলে হঠাৎ করে জওহরলাল নেহরুজি কেন বললেন যে কমেন্সমেন্ট এই দিন নয়, 26শে জানুয়ারি, মানে ঠিক তার পরের বছর 26শে জানুয়ারি 1950-এ হবে, কেন বললেন? কারণ 1930-এ যে লাহোর সেশন হয়েছিল না, অ্যাকচুয়ালি হয়েছিল 29-এ লাহোর সেশনটা। 29-এ লাহোর সেশনে উনি পূর্ণ স্বরাজ ডিমান্ড করেছিলেন, এবং 26শে জানুয়ারি 26শে জানুয়ারিতে উনি পতাকা উত্তোলন করেছিলেন, এইটা বলে যে এই ডেট থেকে আমরা আমাদের দেশে স্বাধীনতা পালন করব। সেইটা কথা ওনার মনে পড়ে, যে কারণে উনি ডেট চেঞ্জ করে বলেন এই ডেটে আমরা, যে ডেটে আমি স্বাধীনতা পালন করব বলেছিলাম, সেই ডেটেই আমি আমাদের কনস্টিটিউশনকে কমেন্স করব। ক্লিয়ার? তো এই ছিল দুটো ডেট। এবার কথা হচ্ছে কনস্টিটিউশন বানানোর আগে যে ডিপার্টমেন্ট গুলো কাজ করেছিল, একটা ছিল মেজর কমিটি, একটা ছিল মাইনর কমিটি। ঠিক আছে, মেজর কমিটি ছিল 8, এই 8টা কমিটির যে চেয়ারম্যান ছিল, দেখো তোমাদের এখানে আমি নোটসেও আছে, আবার এখানেও দেওয়া আছে। তোমাদের মেন্সের জন্য এদেরকে পড়তে হবে, প্রিলিমসে কোশ্চেন্স আসবে না, কিন্তু মেন্সে কিন্তু চেয়ারম্যানকে নিয়ে কোশ্চেন আসে, যে কোন কমিটি মেম্বারের নাম কি, চেয়ারম্যানের বেসিক্যালি নামটা জানতে চায়। তো 8টা মেজর কমিটি ছিল, 13টা মাইনর ছিল। এখানটায় অনেক জায়গায় 15 পাবে তোমরা,
আমি যেটা খুব রেলিভেন্ট বুক সেখান থেকে আমি 13ই বলছি তোমাদের। ওকে। ড্রাফটিং কমিটির হেড চেয়ারম্যান কে ছিলেন, মানে চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ইনি আমাদের ফাদার অফ দি কনস্টিটিউশনও, স্বাভাবিক। বি আর আম্বেদকরের নাম তোমরা পুরো কনস্টিটিউশনে বহুবার পাবে যখন আমি পড়াবো। তো বি আর আম্বেদকর জি এখানকার চেয়ারম্যান ছিলেন। হুম। ড্রাফটিং কমিটি ছিল পুরো কমিটির মধ্যে হেড অফ দি ডিপার্টমেন্ট কোথাও গিয়ে, ঠিক আছে? ড্রাফটিং কমিটি যা বলবে বাকি কমিটি বা বাকি ডিপার্টমেন্ট তাই শুনবে। তো ড্রাফটিং কমিটি চেয়ারম্যান হওয়া মানে সে সবচেয়ে উঁচু পোস্টে আছে বলতে পারো। আর এখানে হচ্ছে বাকি মেম্বারসদের আমি নাম দিয়েছি, কারণ অনেক সময় আমি দেখেছি যে টুকিটাকি কোশ্চেন্সে ড্রাফটিং কমিটির বাকি মেম্বারদের নামও জানতে চায়। তো ফাইনালি তোমাদের মেকিং অফ দি কনস্টিটিউশন আর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দুটো চ্যাপ্টারই আমি চেষ্টা করলাম কম সময়ে তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার। তো চলো, তোমাদের সাথে আবার আমার নেক্সট দিন দেখা হবে। গুড নাইট এভরিওয়ান।